সুপ্রিয় দর্শক, এই সন্ধ্যায় জনতন্ত্রে গণতন্ত্রে আমি নওয়াজ সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে বসেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল এবং জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খায়রুল কবির খোকনকে নিয়ে যে দেশে চলমান রাজনীতির সর্বশেষ কী পরিস্থিতি আছে তা আপনাদের জানানোর জন্য। বিশেষ করে আওয়ামী লীগ যখন কার্যনির্বাহী কমিটিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিল দলকে, তারপরেই বিএনপিকে পরপর 3 দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক করতে দেখা গেল। তাহলে বিএনপি যদিও এর ভিতর থেকে বলছে যে নির্বাচনের রূপরেখা কি হতে পারে এসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছে, কিন্তু আমরা জানতে চাই যে রাজনীতিতে আসলে এখন নির্বাচন প্রসঙ্গ নাকি নির্বাচনের বিষয়টি আমাদের বলা হলেও রাজনীতিতে আর অন্য কোনো বিষয় রয়েছে। জনাব খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বৈঠকের খবর কিছু কিছু অবশ্য সাংবাদিকরা প্রকাশ করেছে, অধিকাংশই হয়তো করেনি। কি হচ্ছে বলুন তো বিএনপিতে, কেন আপনাদের এই রুদ্ধদ্বার বৈঠকের প্রয়োজন পড়ল? হ্যাঁ, ধন্যবাদ। তো এটা আমাদের রুদ্ধদ্বার বা বৈঠক হতো একটি দলের অভ্যন্তরীণ বিষয়ে। আমাদের গণতান্ত্রিক একটি দলের মধ্যে যখন আমাদের দলের মধ্যে আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা আছে, তাদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবেন, সেখানে আলোচনা দীর্ঘ আলোচনা হবে। দেশের বর্তমান চলমান রাজনীতি, সাংগঠনিক অবস্থা, এটা চলমান প্রক্রিয়া, এই বিষয়গুলি নিয়ে আমাদের দলের হাইকমান্ডের সাথে আমাদের দলের সমস্ত স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমাদের 3 দিন ব্যাপী যে বৈঠক হলো, সেই বৈঠকটি ছিল যে সময়ের প্রয়োজনে। আমরা অনেক আগেই করার কথা ছিল। আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে এই কোভিড-19 যে মহামারী এবং এক হলো যে আমি মহামারী, এসব কারণে আমাদের এই স্বাভাবিক যে আমাদের রাজনৈতিক যে আমার গণতান্ত্রিক অধিকার, যে মিছিল মিটিং সমাবেশ করা, সেগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা স্বাভাবিকভাবে আমাদের সভা সমাবেশগুলো করতে পারি না। আমাদের দলীয় কার্যালয় শেষ পর্যন্ত আমাদের সেই রুদ্ধদ্বার বৈঠকটি করতে হলো। কারণটা হলো যে এই সরকার আমাদেরকে অনুমোদন দিবে না, সেটাই অতীতে বহুবার করেছে। এটা সেখানে অনুমোদন চাওয়ার পরে তারা টাল বাহানা করা হয়েছে এবং হাইকোর্ট দেখানো হয়েছে, বিভিন্ন অজুহাতে তারা আমার অনুষ্ঠান করতে দেয়নি অনেক অতীতে। যার কারণে আমাদের দেশের যে সাম্প্রতিক যে সমস্যাগুলি রয়েছে, আমাদের দেশে যে আজকে যে দেশের সবচেয়ে যে বড় সমস্যা, বা যে এই সরকারের হাতে যে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, ন্যায় বিচার নাই এবং মত প্রকাশের স্বাধীনতা নাই, দেশে যে একটি লুটতরাজ চলছে, লুটেরা গণতান্ত্রিক অবস্থা চলছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন যে যেই পরিস্থিতি আমরা সৃষ্টি হয়েছে, যে ভোটের অধিকার, যে আমার ভোটের অধিকারই সরকার হরণ করেছে। আমাদের যে জনগণের যে ভোটাধিকার, সেটা নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। এই সরকারের অধীনে, এই মহাজোট সরকারের অধীনে আসবে এই পর্যন্ত একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করতে তারা ব্যর্থ হয়েছে। আজ্ঞাবহ এই দলীয় এই ছোট জগন্নাথ দলের নির্দেশই তারা কাজ করেছে এবং দলীয় ব্যক্তিদেরকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, যার কারণে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ থাকার কারণে তারা কোনো নির্বাচনী অবাধ সুষ্ঠু করতে পারেনি। যাই এই নির্বাচন কমিশন কি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা এবং আমাদের এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি, এবং যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচন, সেই নির্বাচন জনগণের ভোটের মধ্য দিয়ে আমরা কি বড় বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাই, কিন্তু সেটা হতে হবে, সেটা সেই ভোটের অধিকার জনগণ নিরপেক্ষ। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, জনগণ গিয়ে যেন ভোট কেন্দ্রে তাদের স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটাকে এনশিওর করতে হবে। জনাব খায়রুল কবির খোকন, আপনারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হয়েছে, মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে এই ইসিলিয়া কি হবে? এবং সবচেয়ে বড় জাতীয় এখন সংকট হলো যে এই যে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটা জাতীয় সংকট এবং চ্যালেঞ্জ। জি, জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রসঙ্গ আপনি উল্লেখ করলেন, এখন কি বিএনপি এই দাবি সামনে আনার চিন্তাভাবনা করছে, নাকি তত্ত্বাবধায়ক সরকার দাবি আনার চিন্তাভাবনা করছে? বিএনপি কি চিন্তা করছে? না, আমাদের এই বিষয়টা আমাদের যে 3 দিন ব্যাপী যে আমাদের বৈঠক হলো, আমাদের দলের নীতি নির্ধারকদেরকে, যারা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে, সবার একই বক্তব্য যে এই বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না।
এবং নির্দলীয় সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে এবং তাদের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের যতক্ষণ পর্যন্ত না সেখানে আমরা এই যে দেশের জনগণের ভোটের দাবির আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে যাব না। তাহলে আপনারা অধিকার আদায় করি, দুটো বিষয় বলছেন, দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। জি জনাব খায়রুল কবির খোকন, আপনারা দুটো বিষয় বলছেন, একটি হলো স্বাধীন নির্বাচন কমিশন, অপরটি হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার, তাই কি? নির্দলীয় নিরপেক্ষ সরকার আগে, তারপরে স্বাধীন নির্বাচন কমিশন। এই সরকারের অধীনে প্রমাণ হয়েছে অতীতে যতগুলি নির্বাচন কমিশন হয়েছে, আজ্ঞাবহ হয়েছে, সার্চ কমিটি বলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেন, আইনই হয় না তো 50 বছরে। তারা আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আপনারা 42 জন এই দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী নাগরিক তারা একটা দরখাস্ত দিয়েছিলেন যে এই স্বাধীন একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার জন্য এই পক্ষপাত দুষ্ট, এই বিতর্কিত এবং আমাদের একটি ইয়ে করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ পর্যন্ত এই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এবং আমরা দেখলাম যে এই সরকার এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। কারণ তাদের কাছে আলোচনা, আমরা 2017 সালে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলাম, কোনো আমরা ফলপ্রসূ আলোচনা হয় নাই। আমরা সেখানে আলোচনা করে আমাদের সেই দাবি আদায়ও সম্ভব হয়নি। তাই এই বর্তমান মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই তার নির্বাচন কমিশন গঠন করবেন। সেটা অতীতে যা হয়েছে তাই হবে। তাই জনগণের আস্থা অর্জন করতে হলে এই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবং আমরা জানি যে এই সরকারের এই অধীনে কোন নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হবে না। আমার বক্তব্য নয়, সারা বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে। তো সেখানে দিনে নিশিরাজের সরকার, যেখানে জনগণ ভোট দিয়েছে, এই দেশের প্রশাসন, সিভিল প্রশাসন দিয়েছে, তারপরে দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, তারা নির্বাচিত করেছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। জনাব খায়রুল কবির খোকন, আমি আপনার কাছে আসছি, আপনার কাছে আমি আবারও আসছি, আপনার কথা সূত্র ধরেই জনাব এসএম কামাল হোসেনের কাছে যাচ্ছি। জনাব খায়রুল কবির খোকন বলছেন যে এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, বিএনপি নিরপেক্ষ নির্দলীয় সরকার চায় এবং স্বাধীন নির্বাচন কমিশন চায়। কি বলবেন আপনি? আপনার ধন্যবাদ। আমার বন্ধু খায়রুল কবির খোকনকে ধন্যবাদ জানাই। তাকে অনুরোধ করবো বিনয়ের সহিত যে আমার কথা শোনার জন্য কোনো কথা না বলে। ঠিক আছে। দেখেন, উনি নির্বাচন কমিশন সম্পর্কে বললেন, এই সরকারের আমলে নির্বাচন কমিশন স্বাধীন না হলে 4 জন নির্বাচন কমিশন এক বক্তব্য দেন, আর একজন নির্বাচন কমিশন আর একটা বক্তব্য দেন, যে বক্তব্যগুলো অনেক সময় সরকারের বিপক্ষে যায়। তারপরেও তিনি কথা বলে যাচ্ছেন সরকার নির্বাচন কমিশনের যে স্বাধীনতা আছে তার বক্তব্যের ভিতর দিয়ে প্রমাণিত হয়। আমার বন্ধু খায়রুল কবির খোকন বললেন ওনাদের সময় আজিজ মার্কা একটি নির্বাচন কমিশন ছিলেন। সেই নির্বাচন কমিশন কি করেছিলেন? খোকন সাহেবদের ক্ষমতায় নেওয়ার জন্য 1,21,00,000 ভুয়া ভোটার করেছিলেন এবং ভুয়া ভোটার করতে নির্বাচন কমিশন নিজেই নির্দেশ দিয়েছে। এটা খোকন সাহেবদের আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশন। এবং নির্বাচনে 150 ছাত্র দলের নেতাকে নির্বাচন কর্মকর্তা নিয়োগ করছেন। এটা আমার কথা না, বাংলাদেশে একটি প্রথম সারির পত্রিকার হেডলাইন, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি, আমি কোনো মিথ্যা তথ্য দিচ্ছি না। কারচুপির সকল রেকর্ড ভঙ্গ বিএনপির আমলে ভোট কেন্দ্রে, আপনি পত্রিকার হেডলাইন দেখাতে চাইলে আমি দেখাতে পারি। নির্বাচনী কর্মকর্তা হয়েছেন সিবিএন নেতা পিয়নরা, এটা আরেকটা পত্রিকার হেডলাইন, আমি দেখাতে পারি, আপনি দেখতে চাইলে, খোকন সাহেব যদি দেখতে চায়। আমি খোকন সাহেবের মতো গাল বুড়ি মিথ্যে কথা বলবো না, আমি যা বলবো সত্যি তথ্য দিয়ে বলবো। আমাদের তথ্য উনি নির্বাচনী সমাবেশের কথা, আমি নির্বাচনী সমাবেশের কথা বলি, বিএনপি সমাবেশ করেন, আমি খোকন সাহেব বলছি আমার কথার ভিতরে কথা বলেন, বিএনপি সমাবেশ করেন, সমাবেশের অর্থ হচ্ছে, বিএনপির সমাবেশের অর্থ হচ্ছে গান পাউডার দিয়ে একই সময় 9টি জায়গায় বাসে আগুন দেওয়া, অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারা। আপনি জানেন উত্তরায় নির্বাচন ছিল, সেই নির্বাচনে খোকন সাহেবরা নির্বাচন না মেনে নির্বাচনের কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করে এবং প্রতিবাদ সমাবেশ করতে ছিল। পুলিশ সেই সমাবেশে বাধা দেয়নি। আপনার
এই টেলিভিশনে ভিডিও ফুটেজটা বাইর করেন সেদিনকে বাধা দেয়নি, কিন্তু তারা সমাবেশ করছিল, পুলিশ দূরে দাঁড়িয়েছিল, পুলিশ ভ্যানে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিলেন। তার প্রমাণ কি? মহিলা দলের একজন কর্মী বিএনপির সাবেক মন্ত্রী নিতাই রায়কে ফোন করে বললে যে দাদা, যুব দলের কর্মীরা গান পাউডার দিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এরকম 9 জায়গায় করলে। 17ই আগস্ট খোকন ভাইরা যখন ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, 500 বোমায় 63টি জেলা রক্তাক্ত হয়েছিল। পত্রিকার হেডলাইন ছিল বিএনপির 8 জন মন্ত্রী এমপি সরাসরি এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছেন। খোকন ভাই এখন যিনি মূল নেতা, তিনি একটি হাওয়া ভবন তৈরি করেছিলেন, তার সেই হাওয়া ভবনে যারা পৃষ্ঠপোষকতা ছিলেন। এটা পত্রিকার নিউজ। সমাবেশ কথা বলেন আজকের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা 23 বঙ্গবন্ধু এভিনিউতে। সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী হযরত শাহজালালের মাজারে গিয়েছিলেন, তাকে ঢুকতে দেয়নি, গ্রেনেড হামলা করে তা আহত করেছিলেন, একজন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। এবং গোপালগঞ্জের ছাত্রলীগের নেতা তুষারকে হত্যাকাণ্ডের পরে একটি সন্ত্রাস বিরোধী সমাবেশের নেতৃত্ব দিতে গেছিলেন আজকের প্রধানমন্ত্রী, সেদিনকের বিরোধী দলের নেতা। হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় 75-এর খুনি আর 71-এর যুদ্ধ অপরাধী, এদেরকে নিয়ে পরিকল্পনা করে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। আইবি রহমান সহ নারী নেত্রী মারা গিয়েছিল। আমি আওয়ামী লীগের উপর হামলা হয়েছে এই কথা বলতে চাই না, যদি বলি অনেক সময় লাগবে। খোকন সাহেবদের জোটের নেতা কামাল হোসেন বান্দরবনে যাচ্ছিলেন, প্রথম আলোর হেডলাইন কামাল হোসেনের গাড়ির বহরে হামলা। খোকন সাহেবদের জোটের নেতা, একসময় বিএনপির নেতা কর্নেল অলি, তার গাড়ি বহরে হামলা। পটিয়া এলডিপির গাড়ি বহরে বিএনপির হামলা, নিহত 2 জন। পত্রিকার হেডলাইন। উনাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাষ্ট্রপতি ছিলেন, যদিও জিয়া রহমানের কবরে যাননি উনি, এই কারণে উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। লোকেরা বলে জিয়ার কবরে জিয়ার লাশ নাই বলে উনি যাননি। সেই বি চৌধুরীকে একটি ছোট্ট সমাবেশ ছিল মুক্ত অঙ্গনে, সেখানে যেতে দেননি। তার মহাখালীতে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, তার উপর মোটরসাইকেল তুলে দিয়ে পাশে পুলিশ দাঁড়িয়েছিল, তার কলার ধরে হেসড়ে টেনে নিয়েছিল, বিচারক দৌড়ে গিয়ে কোন রকম জীবন রক্ষা করেছিলেন। এটা হচ্ছে ওনাদের সাথে যারা ছিল, যারা জোট করেছেন। আর আওয়ামী লীগের নেতাদের সমাবেশে হামলা, মতিয়া চৌধুরী জাতীয় নেতা মোহাম্মদ নাসির, সুবাইল আহমেদ, রাশেদ খান মেনন, ছবি দেখতেছিলাম আমি, আপনাকে দেখতে পারি। উনি আর একটা কথা বলেছেন, বিচার ব্যবস্থা, আওয়ামী লীগ বিচার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করে না, কোন বিচারপতিকে বাধ্যতামূলক অপসারণে দেন না। উনার নেতা জিয়াউর রহমান 1979 সালের 3রা মার্চ অস্বাভাবিকভাবে অপসারণ করেন বিচারপতি সিদ্দিক আহমদ চৌধুরী এবং বিচারপতি সিদ্দিক আহমদ চৌধুরীকে এবং বিচারপতি মুমিত চৌধুরীকে। এবং ওনার নেত্রী ক্ষমতা আসার পর 18 জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ নেন না, তারা সুপ্রিম কোর্টে আপিল করে নিয়োগ পান, জুডিশিয়াল কাউন্সিল করে তাদের বিদায় দেন। শেষ করি। আমি আবারও আপনার কাছে বিস্তারিত শোনার জন্য আসবো। আপনার অনেক গুরুতর অভিযোগ আছে, আমরা মাঝখানে একটু জনাব খায়রুল কবির খোকনের কথা শুনি। যে জনাব এস এম কামাল হোসেন প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই, আমি একটু উত্তরগুলো দিনে সংক্ষেপে দিয়ে দিচ্ছি উত্তর। আবারও নিরপেক্ষ সরকারের কথা, নিরপেক্ষ, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, 1 মিনিট সময় দেন। উনি নিরপেক্ষ সরকারের কথা বলেছেন। নিরপেক্ষ সরকার, আমরা আন্দোলন করেছি মাগরে নির্বাচনে ওরা কারচুপি করার জন্য। সেদিন ওনার নেত্রী বেগম খালেদা জিয়া বললেন, শিশু আর পাগল ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নাই। জনগণের চাপের মুখে আমরা রাতের অন্ধকারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে বাধ্য হলে, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ কে করেছেন? আমি আপনার বলি, মার্কিন রাষ্ট্রদূত বিটিনেস বলেছেন খালেদা জিয়ার একগুঁয়েমি, তারেক জিয়ার যেন তেন প্রকারে ক্ষমতা যাওয়ার কারণেই 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন, যার ফলে
মহামান্য আদালত পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন নেই। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র সেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন 2001 সালে। আমি আপনার বাংলাদেশে কাছে বঙ্গবন্ধুকে হত্যা করার কোনো ইতিহাস নাই। জি, আপনার কাছে আসবো জনাব এস এম কামাল হোসেন। জনাব খায়রুল কবির খোকন, জনাব কামাল হোসেন বলছেন যে বিএনপি ব্যাপকভাবে হামলা চালিয়েছে। খায়রুল কবির খোকন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বিএনপির বিরুদ্ধে হামলার ব্যাপক অভিযোগ করেছেন জনাব এস এম কামাল হোসেন। হ্যাঁ, এটা তো তাদের পুরনো অভ্যাস। ওরা যখন রাজনৈতিকভাবে যখন ইয়ে হয়ে যায়, আওয়ামী লীগ সম্পর্কে জানে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না কোনো সময়ই। তাই আওয়ামী লীগের নেতাদের মুখে এই ধরনের বক্তব্য, কামাল ভাইদের বক্তব্য শোনাটাই স্বাভাবিক। তারা তো এগুলা বলবেনি, কারণ অতীত ইতিহাস তো আমরা জানি। 72 থেকে 75-এর ইতিহাস বললে তো আজকে টকশো হবে না। এই রাতে এই সন্ধ্যাও গড়িয়ে যাবে, রাতও শেষ হবে, দিনে শেষ হয়ে যাবে। তারপরও তাদের এই অপকর্মের দুঃশাসনের ইতিহাস বলে শেষ করা যাবে না। বাকশালী ইতিহাস যারা হয়েছিল, 40,000 মানুষকে তারা হত্যা করেছিল, সিরাজ সিদ্ধার সহ, সেই ইতিহাস আমরা জানি। একদলীয় শাসন ব্যবস্থা কারা কায়েম করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা কারা হরণ করেছিল। আজকে যে আওয়ামী লীগ তাদের নেতা বিলুপ্ত করে দিয়ে গেছিল, কিন্তু সেটা তো জিয়া রহমান সেই আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছে। কারণ তাদের মানে দ্বিতীয় পিতা হলো মানে শহীদ জিয়া, কারণ তিনি যে আওয়ামী লীগের জন্ম দিয়েছেন। আওয়ামী লীগ তো বাকশাল করে তো তারা আওয়ামী লীগ বিলুপ্ত করে দিয়েছিলেন, তার মধ্যে মানে কোনো অস্তিত্ব ছিল না। আপনি কি বলছেন যে আওয়ামী লীগের দ্বিতীয় পিতা? বোর্ডের অবস্থা 2000 আমি বাদ দিলাম, জনগণের কাছে কি, আচ্ছা জনাব খায়রুল কবির খোকন, ছোট্ট প্রশ্ন, আপনি কি বলছেন যে আওয়ামী লীগের দ্বিতীয় পিতা জিয়াউর রহমান, এটি বলছেন আপনি? হ্যাঁ, আওয়ামী লীগ ডেফিনেটলি, এটা আমি অবশ্যই, আমার কথা না, এটা তো উনি তো জন্ম দিয়ে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র না দিলে তো আওয়ামী লীগের বাকশাল থাকতো, বাকশালটা তো আর আওয়ামী লীগের জন্ম হতো না, তাই না? আওয়ামী লীগের পুনর্জন্ম তো জিয়া রহমানই দিয়েছেন, এটা তো তাদের স্বীকার করতে হবে। এই জন্য তো আজকে জিয়া রহমানকে নিয়ে আজকে টানা হেঁচা করছেন, যিনি ওনার বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের বিভ্রান্ত করছেন। এটা তাদের জন্যতা। যত বেশি জিয়া রহমান সম্পর্কে তারা নেতিবাচক কথা বলবে, তত জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটা একটা ইতিহাসে একটা স্বীকৃত বিষয়, একটা সেটেল ইস্যু। সেই ইস্যুকে নিয়ে এত এখন বাড়াবাড়ি করা, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। যেগুলা আমরা দেখি যেসব কথা বলছেন, এগুলা যাদের কথা বলছেন, এগুলো নিয়ে আমাদের কথা বলবো। আমি খালি এখন বলতে, আমি কামাল ভাই বক্তব্য উত্তরটা দিয়ে নেই। কামাল ভাই যেটা বলছেন হুদামার্কা নির্বাচন সম্পর্কে তো জনগণ জানে। 91-এর নির্বাচন আমরা দেখেছি, 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর নির্বাচন সম্পর্কে মানুষের পারসেপশন অনেকটা মানে স্বচ্ছ, যে না, মানুষ জনগণ ভোট দিতে পারছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু ষড়যন্ত্র বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু মোটামুটি একটা নির্বাচন হয়েছে দেশে বিদেশে জনগণের কাছে সেটা একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে, যে নির্বাচনের আগেই 155টি সিটে তারা বিজয়ী হয়েছে, যে তারা মেকানিজম করে, তারা যে ইঞ্জিনিয়ারিং করে তারা জিতে গেল, এটা তো পৃথিবীর ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিরল ঘটনা। এটা তো গিনিস বুকে উঠেছে এবং এটা ইতিহাস পৃথিবী যতদিন থাকবে লেখা থাকবে যে নির্বাচনের আগেই কোন সরকার মানে ভোটে জিতে যায়। এক, দ্বিতীয়ত হলো 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে। এটা তো এভরিবডি নোজ, এটা তো সবাই জানে জনগণ ভোট দিতে পারে নাই। সেখানে কি ভয়াবহ কাণ্ড হয়েছিল। আমি 2.5 মাস আগে আমাকে বিনা কারণে, বিনা অপরাধে, মামলা ছাড়া আমাকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে। আমার এলাকার যারা দলের সাধারণ সমর্থক, কর্মীও না, তাদেরকে মতো গ্রেপ্তার করা হয়েছে। আমার সাথে জেলে ছিল প্রায় 1,500-এর মতো নেতাকর্মী ছিল, আমার সাথে জেলে ছিল। এবং আমাদের 17 জন নির্বাচনের প্রার্থী আমরা যারা ছিলাম, আমার গণতান্ত্রিক অধিকার, সেই 17 জন প্রার্থীকে গ্রেপ্তার জেলে ছিলেন এই নির্বাচন সময়কালীন। তারপরে আমাদের 55 জন প্রার্থীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের মির্জা আব্বাস ভাই থেকে শুরু করে, আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন থেকে শুরু করে, বাবু গডসের থেকে শুরু করে অনেক নেতার উপরে বর্বরচিত হামলা করেছে। এটা সচিত্র প্রতিবেদন জাতীয় গণমাধ্যমগুলোতে ফলো করে প্রকাশ পেয়েছে, আপনাদের মিডিয়াগুলোতে দেখেছে জনগণ কি হয়েছে। এবং আমরা জানি যে নির্বাচনের 103টি আসনের মধ্যে 213টি আসনে শতভাগ ভোট পড়েছে এবং 280টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থীরা একটি ভোটও পায়নি। এবং আমরা দেখেছি খুলনাতে একটি আসনে যা ভোট ছিল, ভোটের থেকে আরো 20,000 ভোট বেশি পড়েছে। যে এত বেশি
উৎসাহিত হয়ে ভোট দিয়েছে ওরা। সেখানে দেখা যায় যে সেই একজন সাংবাদিক যখন সে একটু সংবাদ পরিবেশন করেছিল যে নির্ধারিত ভোটের থেকে আরো বেশি ভোট হয়েছে, দেওয়া হয়েছে, সেই কারণে তাকে জেলে যেতে হয়েছে, ডিজিটাল নিরাপত্তা তার নামে মামলা হয়েছে, জাতীয় জনগণের বিরাট একটু উদাহরণ দিলাম। আর আমি দিতে যাচ্ছি যে আরেকটি কথা উনি বলছেন, কারণ এই সম্পর্কে আমাদের যে নির্বাচন কমিশন, যে আমরা দেখলাম যে কিভাবে তারা ইসি থেকে তাদের যে এনআইডি কার্ড সেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে যাওয়া হলো। তার মানে শতভাগ তারা নিশ্চিত হতে চায় আগামী নির্বাচন তারা প্রশাসনকে যেভাবে সাজিয়েছে নির্বাচন কমিশন, এটা তো তাদের কাজ, এর নির্বাচন ইসির কাজ। ইসির একজন আমাদের মাহবুব রহমান একজন লোক সত্য কথা বলে, 4 জন মেজরিটি ওরা যেটা বলে সেটাই পাশ হয়ে যায়। যেমন আজকে এই যে আমাদের আজ্ঞাবহ যে সংসদ, বিনা ভোটের সংসদ, সেই সংসদে আমরা দেখি যে যারা সংখ্যাগরিষ্ঠ মেজরিটির কারণে সবকিছু পাস হয়ে যায়। এই যে বিদ্যুৎ কাজে হরিলুট হয়েছে, এটাও দেখলাম গতকালকে পাস হয়ে গিয়েছে। এই কারণে এটা তো কি পরিমাণ মহা লুটপাট হয়েছে, সেটা আবার দেখলাম যে আমাদের কুইক রেন্টাল পাওয়ারের ঘটনা কি করেছে। আমি কথাটা বলতে চাই, আমি বলতে চাই যে হামলার কথা বলছেন, হামলার আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমরা আমাদের একটা যাচ্ছিলেন বিরতির যাওয়ার পরে রাস্তার মধ্যে তার উপর যেভাবে আওয়ামী লীগ যুবলীগ হামলা করেছিল, তাকে সেখানে কিভাবে নির্যাতন করা হয়েছিল, ফিজিক্যালি তাকে অ্যাসাল্ট করা হয়েছিল, গাড়ি ভাঙা হয়েছিল। জনাব খায়রুল কবির খোকন, আমাদের একটা বিরতির সময় হয়ে যাচ্ছে। দিলাম যে তারা কি পরিমাণ, আর আমরা দেখেছি বলতে দেন ওনাকে, যে তারা যে করেছে আমরা জানি যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব খায়রুল কবির খোকন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দেখেছি সেই জি, আমাদের একটা বিরতির সময় হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে আবারও বিস্তারিত শুনবো বিরতির পর। আমরা জনাব এস এম কামাল হোসেনের কাছে যাচ্ছি। না, জনাব এস এম কামাল হোসেনকে শুনেই আমরা বিরতিতে যাব। জনাব খায়রুল কবির খোকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? জনাব খোকন, জনাব খোকন, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কিন্তু বলতে পারবেন না পরে, আমি কিন্তু ডিস্টার্ব করব। ফখরুল সাহেব এখন আমার নাম বলতে বলি। জনাব কামাল হোসেন, আওয়ামী লীগ আমার কিছু শোনা লাগবে না, আমার উত্তর দিতে দেন। বলুন। খোকন সাহেব 1972 থেকে 1975 সাল তুলে আনছে, এটা খোকন সাহেবরা বলবেন। কারণ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে গড়ার জন্য বঙ্গবন্ধু যখন হাত দিলেন, তখন যারা খোকন সাহেবের নেতা যাদের নিয়ে দল করেছেন, সেই মুসলিম লীগ আর অতি বিপ্লবীরা, তারা স্বাধীন বাংলাদেশে পাটের গুদামে আগুন দিয়েছেন, ঈদের জামাত এমপি কে গুলি করে হত্যা করেছেন, থানা লুট করেছেন, রেল লাইন উপড়ে ফেলেছেন। সেই যুদ্ধ অপরাধী মুসলিম লীগ আর অতি বিপ্লবীরা ডাকাতি করেছেন, তখন সেই ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর খোকন সাহেব বললেন যে জিয়াউর রহমান তাদের দ্বিতীয় পিতা। জিয়াউর রহমান আওয়ামী লীগকে দেয়নি। জিয়াউর রহমান পিতা হচ্ছেন গোলাম আজমের পিতা, যুদ্ধ অপরাধীদের পিতা। খোকন সাহেব, আপনার নেতা বিচারপতি সায়েমকে অস্ত্র ঠেকিয়ে রাতের বেলা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আপনার নেতা মওদুদ আহমেদ বলেছেন জোর করে ক্ষমতা নিয়েছেন, এই যে মওদুদ আহমেদের বই আছে। আর বিচারপতি সায়েম তার লেখায় লিখেছেন, রাত 11টার পরে জিয়া আসতেন আমার রুমে। একদিন আসলেন, অস্ত্র ঠেকি বললেন সাইন ইট। আমি দেখলাম আমার পদত্যাগ পত্র। আমি তাকালাম জিয়ার দিকে, উনি কোমর থেকে পিস্তল বের করে আমার দিকে, এক হাতে পিস্তল আর এক হাতে স্টিক, আমাকে বললেন সাইন ইট। আমি ভয় সাইন করলাম। আপনার নেতা জিয়াউর রহমান সামরিক বাহিনীর প্রধান থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে সামরিক বাহিনীর আইন ভঙ্গ করেছিলেন বলেই ব্যাক ডেটে এরশাদ সাহেবকে ক্ষমতা সামরিক বাহিনীর প্রধান বানিয়েছিলেন। আপনার নেতা জিয়াউর রহমান গণতন্ত্রের কথা বলেন, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত দেখবেন মওদুদ আহমেদের বইয়ে লেখা আছে শত শত সেনাবাহিনীর অফিসার জওয়ানদের হত্যা করেছেন। আপনার নেতা 551 জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করেছে। আপনার নেতা জিয়াউর রহমান হানা ভোট করেছেন, সেই হানা ভোটে এক জায়গায় 110% দেখিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, কিভাবে করেছেন, কত পার্সেন্ট পেয়েছেন?
আপনার নেতা হচ্ছেন সেই নেতা যিনি বঙ্গবন্ধু পাকিস্তানের এজেন্ট ছিলেন। কর্নেল বেগের চিঠি পড়ে শোনাবো যে জিয়া আপনি ভালো আছো, তুমি ভালো আছো, তোমার কাজে আমরা খুশি, তোমার সন্তান স্ত্রী সন্তানরা ভালো আছে, মেজর জরুরি সম্পর্কে সতর্ক থাকবো। এই তো জিয়া রহমান পাকিস্তানের এজেন্ট ছিল। জিয়া রহমান শাহজিজকে মন্ত্রী বানিয়েছেন, আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছেন, যাদের হাত মুক্তিযুদ্ধের শহীদদের রক্তে রাঙানো। জিয়া রহমান ওই সকল আমলাদের উপদেষ্টা বানিয়েছেন, মওদুদ আহমদের লেখা, যারা পাকিস্তানের মুঘান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাদেরকে উপদেষ্টা বানিয়েছিলেন সেই সমস্ত আমলাদের। জিয়া রহমান বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। জিয়া রহমান বলেছেন মানি ইজ নো প্রবলেম। এই যে দুর্বৃত্তায়ন, এই যে সামরিক বেসামরিক আমলা দিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করেছেন। আর রাতের ভোটের কথা বলেন, 93 সালের 15 ফেব্রুয়ারি বিবিসির সাংবাদিক আতাউস সামাদ কি বলেছেন, আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। তারপরও দেখলাম বিএনপির 2 জন প্রার্থী 1 লক্ষ করে ভোট পেয়েছেন। আপনার নেতা বি চৌধুরী কি বললেন মেজর মান্নানকে নিয়ে? আপনার নেত্রী প্রিয় ফালুকে যখন নির্বাচিত করলেন তখন বললেন যে মাগরুর নির্বাচনকে হার মেনেছেন। একজন ভারপ্রাপ্ত সিইসি দুঃখ করে বললেন এই সরকার মহামান্য আদালতের সিদ্ধান্ত মানলেন না, কারণ আদালত সিদ্ধান্ত দিয়েছিল সেনাবাহিনী মোতায়েনের জন্য। আপনি যে কথা বললেন জিয়া রহমান হচ্ছে স্বাধীনতা বিরোধীদের জনক, পাকিস্তানের প্রতিনিধি, সেই জিয়া রহমান একজন সমস্ত যুদ্ধ অপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন জিয়া রহমান। আপনি দেখবেন আপনার নেতা কি লিখেছেন 1969 সালের 6 এপ্রিল এই সাংবিধানিক সংশোধনকাল 1975 সালের 15 আগস্ট 1979 সাল 9 এপ্রিল পর্যন্ত মধ্যবর্তী সময় আনিত সকল সামরিক আইন ঘোষণা, পদ্মাদেশ, আইন, আদেশ, বিধি অনুসমর্থিত চূড়ান্ত করা। এই সংশোধনী বলে সামরিক শাসনামলে সকল কার্যাদি সাংবিধানিক সংশোধনী, সামরিক আইন, ট্রাইব্যুনাল সমূহের বিচার কার্য, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের অব্যাহতি, অন্য তৎপরতা ইত্যাদি সাধারণ আইনের অধীনে করা হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয় এবং সংবিধান তাদের জন্য বৈধতা সুনিশ্চিত করা হয়। এরপর থেকে উপরোক্ত বিষয় কোন আইন বা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ রহিত করা হলো। যে আপনার নেতা মওদুদ আহমদের লেখা, এটা আপনার নেতা জিয়া রহমান করেছিলেন। আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ আছে বলে আজকে বিএনপির জন্ম হয়েছে। আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ হইতো না। বাংলাদেশকে স্বীকার করেন না, আওয়ামী লীগকে স্বীকার করেন না। যে তার পিতাকে স্বীকার করে না তাকে কি বলা যায়? যে তার পিতাকে স্বীকার করে না তাকে কি বলা যায়? খোকন সাহেব আপনি আমার বন্ধু মানেন, আমি ভাষাটা বললাম না। যে তার পিতাকে স্বীকার করে না, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যে বঙ্গবন্ধুকে স্বীকার করে না, আমি মনে করি সে বাংলাদেশের নাগরিক না। সে বাংলাদেশের নাগরিক হতে পারে না, সে পাকিস্তানের নাগরিক। একটা বিরতি নেই জনাব এস এম কামাল হোসেন। বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে জনাব এস এম কামাল হোসেন, জনাব খায়রুল কবির খোকন দুজনই আছেন। সুপ্রিয় দর্শক আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব খায়রুল কবির খোকন, বিএনপির বিরুদ্ধে বেশ অভিযোগ জনাব এস এম কামাল হোসেনের, আপনার জন্য 3 মিনিট সময়। জি 3 মিনিট। জনাব খায়রুল কবির খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা অনুষ্ঠান শুরু করেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব এস এম কামাল হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। জনাব খায়রুল কবির খোকন, আপনার জন্য 3 মিনিট। আপনি যেসব কথা বললেন যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে, জনাব এস এম কামাল হোসেন আপনার যুক্তি মানতে নারাজ। আপনার জন্য 3 মিনিট সময়।
ধন্যবাদ। বিশেষ করে আমাদের প্রিয় সহকর্মী, আমাদের একজন 90-এর আন্দোলন আমরা একসাথে লড়াই করেছি, তো তার কাছ থেকে অবশ্য আমি তার এই মানে অরাজনৈতিক বক্তব্যটা আমি প্রত্যাশা করি নাই। তিনি যে একটু গুরুত্বপূর্ণ একটু বক্তব্য রেখেছেন, বিশেষ করে যারা উনি বলেছেন যারা শেখ মুজিবকে স্বীকার করে না, তার জাতির পিতা মানে না, তারা মানে তাদের এই ভাষাটা তিনি বলতে চাননি, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক না, পাকিস্তানের নাগরিক। কিন্তু বাংলাদেশের সবাই কি শেখ মুজিবকে জাতির পিতা কি মেনেছে? এবং যারা মানবে না তারা কি তারা ওনার কথা যেটা বলা যাচ্ছে, যারা যারা পিতাকে মানে না তারা সেই শব্দটা উচ্চারণ করতে চায় না, তারা যারা শব্দটা কি তিনি বলতে যাচ্ছেন, তার মানে বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, বহু মতের দল আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রের মানে একটি মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু তিনি যে কথাটি বলেছেন যে তাকে না মানলে যারা মানবেন না শেখ মুজিবকে, যারা পিতা মানছেন না, তারা যারা এই শেখ মুজিবকে স্বীকার করেন না, তারা পাকিস্তানের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক নয়, তারা বাংলাদেশের এই যে বক্তব্যটা, এটার সাথে আমি সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করছি। এটা আমি মনে করি যে ওনার এটা প্রত্যাহার করা উচিত, তার এই বক্তব্যটা। আমি এই কারণে বলবো যে বাংলাদেশের মানুষকে তিনি ছোট করেছেন, তাদেরকে জোর করে আমাদের মুসলিম জাতির পিতা আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো সেখানে মানে আমাদের পিতা একজনই জাতির পিতা, সেখানে আমাদের জাতির পিতার বিষয়টা নিয়ে যে বিতর্ক এখনো আমরা জানি যে আওয়ামী লীগের জাতির হতে পারে, আওয়ামী লীগের পিতা হতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হইলে হয়তো আমাদের মজলুম জনতা মৌলানা আব্দুল হাবিব খান ভাসানী উনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপরে মনে করে ধরে নিলাম যে তিনি স্বাধীনতা যুদ্ধে। আমি তো শেখ মুজিবকে নিয়ে কোনো বিতর্ক আমরা কোনোদিনই করতে চাই না, এই কারণে উনি বিতর্ক জাতীয় নেতা, ওনার অনেক অবদান আছে, দেশ জাতির আন্দোলন সংগ্রামে মুক্তিযুদ্ধের আন্দোলনে তার ভূমিকা রেখেছেন উনি, দেশ এবং সত্যের আন্দোলন পর্যন্ত রেখেছেন। তার পরবর্তীতে তিনি স্বাধীনতা যুদ্ধে একজন মানুষের সফলতা ব্যর্থতা আছে, কিন্তু জিয়া রহমানকে যারা স্বীকার করতে চান না, যারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকার করতে চান না, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে পাকিস্তানের চর, পাকিস্তানের ডালা, তিনি মুক্তিযুদ্ধ করেন নাই, তিনি গুলি ছোড়েন নাই, তার কফিনে তার লাশ নেই, তিনি ছিলেন রাজাকারদের এস্টাবলিশ করেছেন। যারা জিয়া রহমানকে যারা স্বীকার করেন না, তারা মনে করি সবচেয়ে বড় রাজাকার, তারা স্বাধীনতা বিরোধী, তারা পাকিস্তানের নাগরিক তারাই হবে, যারা যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা, দেশ স্বাধীন হতো না, যে জিয়া রহমান জীবন বাজি রেখে জান জুয়ারকে হত্যা করে সেদিন সেই কালোয়ারঘাট বেতারকেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভোল্ট, সেদিন কিন্তু তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন। তাদের এই যে তারা যাকে জাতির পিতা মানেন, তিনি তো সেখানে তাকে বীর উত্তম সর্বোচ্চ জীবিত মুক্তিযোদ্ধাকে খেতাব দিয়ে গিয়েছেন, উনি মুক্ত। তারপরে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, জিয়া রহমান সম্পর্কে তাদের নেতারা কি বলেছেন আমি বলতে চাই না, এটা একটা স্বীকৃত বিষয়, একটা মীমাংসিত ইতিহাসের স্বীকৃত বিষয়। আজকে সেই ইতিহাসের জাতীয় নেতাদেরকে বিতর্ক করে তারা জনগণের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন কথা প্রবাহিত করতে চায়। দেশে হাজারো সমস্যা, দেশের এই করোনা ভাইরাস থেকে ব্যর্থতা থেকে শুরু করে প্রশাসনিক ভাবে শুরু করে, তাদের কিশোরগঞ্জের এক নেতা কদিন আগে বলছেন, আওয়ামী লীগের এক নেতা, আপনার 3 মিনিট শেষ। জনাব খায়রুল কবির খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডেমোক্রেসি, আপনার 3 মিনিট শেষ। আমি আপনার কাছে আবারও আসবো আশা করছি। আমি কথাটা শেষ করতে চাই যে মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার তৎকালীন আওয়ামী লীগের এক দলীয় সাবেক সংসদ সদস্য কে এম শফিউল্লাহ, তা বীর উত্তম, বাংলাদেশ এক ওয়ার বইয়ে 144 থেকে 45 পৃষ্ঠায় তিনি লিখেছেন, মেজর জিয়া 25শে মার্চ রাত্রিতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সদল বলে যুদ্ধ ঘোষণা করেন। তার কমান্ডিং অফিসার জান জুয়ারকে হত্যা করে, প্রথমে গ্রেপ্তার, পরবর্তীতে হত্যা করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরে তিনি 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মোকাবেলা করার জন্য আহ্বান জানান। এটি তিনি নিজকে প্রধান রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। তারপরে আমি 1 মিনিটে আপনার বক্তব্য স্পষ্ট জনাব খোকন। আমি আবারও আপনার কাছে আসবো। সরকারের প্রধানমন্ত্রী এবং আমি তাহলে জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে আমি আর দ্বিতীয়বার আসতে পারবো না এই সময় নষ্ট করে দিলে। যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা মেজর রফিকুল ইসলাম। জি জনাব খায়রুল কবির খোকন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব এস এম কামাল হোসেন, আপনার জন্য 3 মিনিট।
লিখেছেন 27শে মার্চ বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তারপরে যদি আজকে তাদেরকে বলা হয় যে জনাব খান কবির খোকন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার কাছে ক্ষমা চাইতে হবে যারা আজকে জিয়াউর রহমান সম্পর্কে জনাব এস এম কামাল হোসেন, আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমাকে বলতে দেন না, তাকে সম্মান দিয়ে আমরা কথা বলি। বলতে দেন ফখরুল সাহেব, আপনি ভাই আমার কথাটা ডিস্টার্ব জনাব এস এম কামাল হোসেন, আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যেটা বলছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমি অস্বীকার করি না। তাকে ধরে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনি কি অস্বীকার করতে পারবেন জিয়াউর রহমান যে সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করেছিল, সেই সরকার যে 17 এপ্রিল শপথ নিয়েছিল, সেই দিনটা আপনারা পালন করেন না? আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস মানেন? আমি প্রশ্ন করলাম, আপনি পরে উত্তর দিন। 10 এপ্রিল যে সরকারের প্রতিষ্ঠা হয়েছিল, যে সরকার 17 এপ্রিল শপথ নিয়েছিল, যে সরকারের অধীনে আপনার নেতা বেতন নিয়েছিলেন, একজন মেজর হিসেবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আপনার নেতার কর্মকাণ্ডে প্রমাণ করেছে যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক না, যদিও সেদিন উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তার কর্মকাণ্ডে প্রমাণ করে। আপনি আর একটা কথা যেটা বললেন যে আমি বলেছি বঙ্গবন্ধু আর বাংলাদেশকে যারা মানে না, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশ এক অভিন্ন। হ্যাঁ, তারা মানে না বঙ্গবন্ধুকে, যারা বাংলাদেশকে মানে না, যারা মুসলিম লীগার ছিল, যারা জামাত ইসলাম ছিল, যেটা আপনার নেতা বাংলাদেশে মানে না, তাদের সাথে আমরা একমত। আমি আপনার বলি ফখরুল সাহেব, আপনার কথাতে আমি একটা কথা বলিনি। আপনার নেতা 76 সালে 4 মে পদ্মাদেশ জারি করার মধ্যে দিয়ে এই যুদ্ধ অপরাধী, এই স্বাধীনতা বিরোধী শক্তিদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যে বাকশাল করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল নিয়ে, আপনার নেতার যখন খায়েশ হলো রাজনৈতিক দল করবেন, তখন উনি আইন বাতিল করার মধ্যে দিয়ে এমনি আওয়ামী লীগ একটি দল হিসেবে পুনর্জীবিত হয়। কিন্তু সেই দিন আপনার নেতা সত্য দিয়েছিলেন, আপনার নেতা মওদুদ আহমেদের লেখায় আছে, সত্য দিয়েছিলেন মৃত্যু ব্যক্তির সম্পর্কে কোনো গুণগান করা যাবে না, অর্থাৎ বঙ্গবন্ধুর নাম আনা যাবে না। যে বঙ্গবন্ধু উনাকে ডেপুটি চিফ করেছিলেন, যে বঙ্গবন্ধুর কাছে আজকে আপনার নেত্রী বেগম জিয়া 32 নম্বরে বসে থাকতে, জিয়া রহমান তো যেতেনি, সেই বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, এই সত্য দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই সত্য মেনেছিলেন না। আপনি যেটা বললেন বহুদলীয় গণতন্ত্র, আপনার নেতা রাজনৈতিক দল করার খায়েশে সেদিন এই আইন 25শে জানুয়ারি পার্লামেন্টে যে আইন হয়েছিল সেই আইন বাতিল করেছিলেন, এমনি আওয়ামী লীগ পুনর্জীবিত হয়েছিলেন। এটা আপনার নেতা মওদুদ আহমেদের লেখায় যে বই আমার সামনে, বুঝছেন না? মিথ্যা তথ্য দেই না আমরা। এবং আপনার নেতা রাজনৈতিক ভাবে আজকে যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশটাকে রাজনৈতিক ভাবে বিশ্ব। আর আপনি যেটা বললেন বিদ্যুৎ, আপনাদের আমলে বিদ্যুতের দাবিতে, আমার শেষ করতে দেন খোকন সাহেব প্লিজ বলেন। বিদ্যুতের দাবিতে আপনাদের সময় 21 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, আর শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। জিয়া থেকে খালেদা যে 28 বছর ক্ষমতায় ছিলেন, কি কি দিয়েছেন? বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছেন, সন্ত্রাসীদের দেশ বানিয়েছেন, দুর্নীতিবাজদের দেশ বানিয়েছেন, অকার্যকর রাষ্ট্র বানিয়েছেন, পার্শ্ব বোমায় 63 জেলা ক্ষতবিক্ষত করেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজকে 18,000 কমিউনিটি ক্লিনিক, আজকে আমি বলতেছি আজকে 4,50,66,63,557 ডোজ টিকা আছে, 3,62,62,000 মানুষ টিকা নিয়েছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার কারণে পদ্মা সেতু হয়েছে, সীমান্ত চুক্তি হয়েছে, গঙ্গার পানি চুক্তি হয়েছে, সিটওয়াল চুক্তি হয়েছে, বাংলাদেশ প্রবেশ করেছে, সমুদ্র বিজয় হয়েছে। জননেত্রী শেখ আর সময় নেই আমাদের হাতে, আমরা শেষ করতে হচ্ছে। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।